কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন মুর্শিদাবাদের হিরাজির প্রাসাদের সামনে। অন্ধকার রাত, দূরে কোথাও একটি যুদ্ধের প্রস্তুতি চলছে। ঠিক এমন সময় কয়েকজন লোক একটি লোহার সিন্দুক নিয়ে অন্ধকারের মধ্যে কোথাও যেন একটা চলে যাচ্ছে। তারা কারা? সেই সিন্দুকে কি ছিল? সোনা, হিরে, নাকি এমন কিছু যার জন্য ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত বহুদিন ধরে খোঁজ চালিয়েছিল? ইতিহাস বলে, যখন পলাশীর যুদ্ধের পরে ব্রিটিশরা বাংলার রাজকোষ দখল করেছিল, তখন রাজকোষের পুরোটা তারা কখনোই পায়নি। তাহলে বাংলা সেই হারিয়ে যাওয়া ধনরত্ন কোথায় গেল? আজকের ভিডিওতে আমরা শুধু ইতিহাস বলবো না, আমরা খুঁজে বার করার চেষ্টা করব এমন কিছু সত্য যেটা হয়তো আজও বাংলার কোনো মাটির নিচে চাপা পড়ে আছে। তখনকার বাংলা শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল এশিয়ার সবথেকে বড় একটি বাণিজ্যিক হাব বা বাণিজ্যিক শক্তি। ঢাকার মসলিন এতটাই সূক্ষ্ম ছিল যে ইউরোপীয় ভ্রমণকারীরা লিখেছেন যে পুরো একটি শাড়ি একটি আংটির ভেতর দিয়ে বের করে নেওয়া যেত। ভারতের মুর্শিদাবাদের রেশম সরাসরি পৌঁছে যেত ইউরোপের রাজপ্রাসাদে। চালের উৎপাদন, নীল, মশলা, জাহাজ নির্মাণ শিল্প সব মিলিয়ে বাংলা ছিল গ্লোবাল বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। ফরাসি, পর্তুগিজ, ব্রিটিশ সবাই বাংলাতে রাজত্ব করতে চাইতো, কারণ তারা জানতো যার দখলে বাংলা থাকবে সে শুধু একটি ভূখণ্ড নয়, তারা নিয়ন্ত্রণ করবে পৃথিবীর বুকে একটি বিপুল সম্পত্তির প্রবাহ। আর সেই সম্পদের একটি বড় অংশ জমা হতো মুর্শিদাবাদের নবাবের সেই রাজকোষে। কল্পনা করুন সেই টাইমে এমন একটি রাজপ্রাসাদ যার গায়ে লাগানো ছিল আয়না, এবং সকালে যখন রোদ সেই আয়নার ওপর পড়তো তখন তার আলোয় সারা প্রাসাদ ঝলমল করে উঠত। সেখানে অতিথিদের অভ্যর্থনা করা হতো সোনার উপর বাসনে। আর সেই প্রাসাদের গভীরে ভারী দরজার পেছনে লুকিয়েছিল বাংলার সবথেকে মূল্যবান ধনসম্পদ। রাজকোষে প্রবেশের অনুমতি ছিল কয়েকজন বিশেষ লোকেদের। সবাই সেই রাজকোষে ঢুকতে পারত না। রাজকোষের সামনে পাহারা দিত সশস্ত্র সেনা। কেউ ভাবতে পারেনি যে কয়েক সপ্তাহের মধ্যেই এই রাজকোষকে ঘিরেই তৈরি হবে ভারতীয় ইতিহাসের সবথেকে বড় ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্র থেকেই জন্ম নেবে একটি প্রশ্ন: বাংলার সেই রাজকোষের সব সম্পদই কি ব্রিটিশরা লুট করে নিয়ে যেতে পেরেছিল, নাকি তার আগে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত পুরো সম্পত্তি নিয়ে যেতে পারেননি? উত্তর খুঁজতে আমাদের যেতে হবে 1757 সালে পলাশীর সেই যুদ্ধে। 22শে জুন 1757। যুদ্ধ শুরু হতে আর কয়েক ঘন্টার বাকি, কিন্তু যুদ্ধের আগে সবথেকে বড় লড়াইটি শুরু হয়ে গিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার চারপাশে তখন শুধু অনিশ্চয়তার কুয়াশা। তিনি জানতেন ইংরেজরা এগিয়ে আসছে, এবং তার থেকে বড় সত্য হলো শত্রু শুধু বাইরে ছিল না, শত্রু ছিল ঘরের ভেতর। মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, তখন এনারা ছিলেন বাংলার ক্ষমতার কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আমরা এখন অনেকেই জানি যে তাদের মধ্যে অনেকেই রবার্ট ক্লাইভের সঙ্গে সমঝোতায় জড়িয়ে পড়েছিলেন। কিন্তু বিষয়টি হলো, সিরাজউদ্দৌলা কি সত্যি কিছু বুঝতে পারেননি? সত্যি কি যিনি ছোটবেলা থেকে রাজদরবারের ভেতরে নোংরা রাজনীতি দেখছেন, তিনি কিছুই আন্দাজ করে নিতে পারেননি? তিনি কি টের পাননি যে তার সবথেকে কাছের লোকগুলোই তার পেছনে ছুরি মারতে চলেছে? ইতিহাস এর সরাসরি উত্তর দেয় না, কিন্তু অনেক ইতিহাসবিদদের মতে তিনি বুঝতে পেরেছিলেন, এবং সেখান থেকেই জন্ম নেয় ভারতীয় ইতিহাসের সবথেকে বড় ষড়যন্ত্রের ঘটনা। এই থিওরি অনুযায়ী যুদ্ধের আগের দিন রাতে রাজকোষের সবথেকে মূল্যবান অংশ, মোগল আমলের দুর্লভ রত্ন, স্বর্ণমুদ্রা, একটি অত্যন্ত নিরাপদ স্থানে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখানেই আমাদের থেমে যেতে হবে, কারণ এর সাপেক্ষে কোনো সরকারি নথি
বা কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তাহলে হঠাৎ করে এই ধারণা জন্মালো কি করে? এটি অত্যন্ত একটি ইন্টারেস্টিং ঘটনা। ইতিহাসবিদদের অনেকের মতেই ইংরেজদের দখলে আসা সম্পত্তি এবং তৎকালীন ইউরোপীয় বণিকদের বিবরণের মধ্যে একটি বিস্তর ফারাক আছে, এবং এই ফারাক থেকেই জন্মায় এই কনস্পিরেসি থিওরি। আর এখানেই শেষ হয় নিশ্চিত ইতিহাস, আর শুরু হয় একটি অনিশ্চয়তা ও কিংবদন্তির জগৎ। 23শে জুন 1757। একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র কয়েক হাজার সৈন্য, আর অন্যদিকে নবাবের বিশাল সেনাবাহিনী। সংখ্যার হিসেবে যুদ্ধ জেতার কথা ছিল বাংলার নবাবের, কিন্তু যুদ্ধক্ষেত্রে সবথেকে শক্তিশালী অস্ত্র কামান ছিল না, সেটি ছিল বিশ্বাসঘাতকতা। নবাবের সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলেও তারা কার্যত পুতুলের মতো নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল। মির্জাফর, রায়দুর্লভের মতো লোকেরা যুদ্ধের সেই মেন টাইমে নবাবের আদেশকে অমান্য করেন। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই বাংলার ভাগ্য নির্ধারিত হয়েছিল। এই গল্প আসলে যুদ্ধক্ষেত্রের নয়, এই গল্প হলো টাকা, ক্ষমতা আর গোপন চুক্তির। কারণ রবার্ট ক্লাইভ জানতেন শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে বাংলা জেতা সম্ভব নয়। আর এখানেই শুরু হয় পলিটিক্যাল প্ল্যান বা রাজনীতি। এই জায়গায় প্রবেশ করেন তখনকার বাংলা তথা এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি জগৎ সেন। তিনি এতটাই ধনী ছিল যে ইতিহাসবিদদের মতে তখন নবাব পর্যন্ত লোন নিতেন জগৎ সেটের কাছ থেকে। তিনি ছিলেন তৎকালীন এশিয়ার সব থেকে বড় ধনী ব্যক্তি। সমকালীন বিভিন্ন সূত্রে এর উল্লেখ আছে যে নবাবকে সরিয়ে একটি পুতুল শাসককে বসানোর প্ল্যানিংয়ের পেছনে তিনি মুখ্য রোল পালন করেন। এর কারণ হিসেবে অনেকেই বলেন যে সিরাজউদ্দৌলা কখনই তার যোগ্য সম্মান দেননি, এবং অনেকের মতেই ভরা সবার মাঝখানে অপমানও করেছিলেন জগৎ সেটকে। আর এখান থেকেই শুরু হয় এই ষড়যন্ত্রের। 23শে জুনে যখন সেই অভিশপ্ত বিকেল শেষ হলো, তখন সিরাজউদ্দৌলা পালিয়ে যান এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এরপরে যখন মির্জাফর বাংলার শাসকের চেয়ারে বসেন, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে খুলে যায় সেই বিপুল ধনসম্পত্তি। কিন্তু এখানে একটি সমস্যা আছে। তৎকালীন ডাচ বা ফরাসির ডায়েরিতে বাংলার রাজকোষের যে বিপুল পরিমাণ ধনসম্পত্তির উল্লেখ পাওয়া যায়, এবং ব্রিটিশরা সেই রাজকোষ থেকে যেই ধনসম্পত্তি উদ্ধার করে তার মধ্যে বিস্তার একটি ফারাক আছে। বাংলার রাজকোষ থেকে বিপুল সম্পত্তির অর্ধেকটা অংশ ব্রিটিশরা হাত দেওয়ার আগেই যেন গায়েব হয়ে যায়। তাহলে কোথায় গেল সেই ধনসম্পত্তি? একটি রাতের মধ্যে কি এত ধনসম্পত্তি গায়েব করে দেওয়াও সম্ভব? এর উত্তরে 4টি সব থেকে বড় আলোচিত থিওরি রয়েছে, এবং প্রথম থিওরিটি সব থেকে বেশি জনপ্রিয়। মুর্শিদাবাদের মাটির নিচে প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল প্রচুর সুড়ঙ্গ, যেটি প্রয়োজনে পালানোর জন্য বা সম্পদ সরানোর জন্য সব থেকে বেশি ব্যবহৃত হতো। অনেক ইতিহাসবিদরাই মনে করেন যে যদি সত্যি রাজকোষের কোনো অংশ অদৃশ্য হয়ে থাকে, তাহলে সেটি এই ভূগর্ভ দিয়ে কোনো একটি জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু সমস্যা হলো এই তথ্যের পেছনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এটিকে অনেকেই কনস্পিরেসি থিওরি বলেও উড়িয়ে দেয়। আর দ্বিতীয় থিওরিটি আমাদের সরাসরি নিয়ে যায় নদীর বুকে। সেই সময় নদীপথই ছিল সব থেকে বড় একটি হাইওয়ে, এবং অনেক ইতিহাসবিদদের মতে এই নদীপথেই স্থানান্তরিত করা হয়েছিল বাংলার ইতিহাসের একটি বিপুল পরিমাণ ধনসম্পত্তি। হয়তো সেটি সাকসেসফুলি কোনো একটি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল, বা নদীর তলদেশেই বন্যার কারণে ডুবে গেছিল বাংলার রাজকোষের অর্ধেক সম্পত্তি। কিন্তু এই যুক্তিও একটি কনস্পিরেসি থিওরি বলে অনেকেই উড়িয়ে দেয়, কারণ একটাই, প্রমাণের অভাব। তৃতীয় থিওরিটি হলো সব থেকে বেশি বিতর্কিত।
অনেকের মতেই জগৎ শেঠ এবং মির্জাফর প্ল্যান করে বাংলার রাজকোষের অর্ধেকটি সম্পত্তি নিজেরাই লুকিয়ে রাখেন। কিন্তু বিতর্কের কারণটি হলো, যদি সত্যি বাংলা সেই ধনসম্পত্তি লুকিয়ে রাখতেন, তাহলে কেনই বা জগৎ শেঠ তার জীবনের লাস্ট কয়েকটি দিন দেউলিয়া হয়ে গেছেন? আর কেনই বা মির্জাফরের বংশধররা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্য পেনশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন? আর চতুর্থ থিওরিটি হলো সব থেকে বেশি বাস্তবায়িত, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সম্পত্তির পুরোটাই দখল করে নিয়েছিলেন। এই সম্পত্তি পরবর্তীকালে ব্রিটিশদের শিল্প বিপ্লব এবং সাম্রাজ্য বিস্তারে সব থেকে বড় ভূমিকা পালন করে। তাহলে সত্যিটা কি? দুঃখের বিষয় হলো, আজ পর্যন্ত কোনো প্রত্নতান্ত্রিক আবিষ্কার বা রাজনৈতিক দলিল পাওয়া যায়নি যেটি এই বিষয়টিকে স্পষ্ট করে দেয় যে সত্যি আসলে কি ঘটেছিল। সত্যি কি বাংলার রাজকোষের কিছুটা অংশ এখনো পর্যন্ত অক্ষত আছে কোনো একটি জায়গায়, নাকি নদীর নিচে চাপা পড়ে গেছে টন টন কাদার নিচে, নাকি ব্রিটিশ শাসকেরা পুরোটাই লুট করে নিয়ে যেতে পেরেছিলেন? ইউরোপীয় বণিকদের ব্যক্তিগত ডায়েরি বা তৎকালীন রাজনৈতিক চিঠিপত্র ঘাটলে তা সবসময় একে অপরের বিরোধ করে, আর এই ধোঁয়াশার ফাঁক থেকেই জন্ম নেয় বাংলার ইতিহাসের সব থেকে অমীমাংসিত রহস্য। আপনার কি মনে হয় এই চারটি থিওরির মধ্যে সব থেকে যুক্তিকর আপনার কাছে কোন থিওরিটি? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এই ধরনের কাহিনী আরও শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।